okay or not? It's okay. Now I can start again. Okay. নমস্কার। প্রায় এখনো পর্যন্ত যা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন, তো আমাদের প্রায় 40 দিন পর্যন্ত লকডাউনে থাকতে হবে। সবাই আমরা গৃহবন্দী। যা কিছু সব কিছু আমাদের এখন খবর এবং সোশ্যাল মিডিয়া এর মধ্যেই সীমাবদ্ধ আমরা। আজকে আমি ফেসবুক লাইভে এসেছি আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেখানে আমার দায়িত্ব যে কোভিড-19 অ্যান্ড আই, মানে চোখ কিভাবে কোভিড-19-এ এফেক্টেড হতে পারে বা কতটা ইম্পর্টেন্ট অ্যাজ কোভিড-19 অ্যান্ড চোখের ডাক্তার হিসেবে। তো যদি শুরুতে যাই, এটা ডিসেম্বর 2019 ডিসেম্বর মাসে এটা চায়নাতে প্রথম যখন হিউয়ানে শুরু হয়, তো প্রথম এটাকে আইডেন্টিফাই করেন একজন ডাক্তার। তিনি কিন্তু একজন আই স্পেশালিস্ট বা চোখের ডাক্তার। তিনি কিছু পেশেন্টকে দেখেন যারা কনজাংটিভাইটিস হয়েছে, এবং তার সাথে তাদের শারীরিক কিছু সিমটমস তিনি নোটিস করেন, যে জ্বর, কাশি, রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসের কষ্ট। তো তিনি এটাকে নোটিফাই করেন যে এটা ঠিক স্বাভাবিক যে কনজাংটিভাইটিস বা সাধারণ যে রোগ তা নয়, হয়তো এটা একটা অন্য কোনো ধরনের ভাইরাস ইনফেকশন আমাদের হচ্ছে। তো তখন তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু তারপরে দেখা যায় যে এটা বাড়তে থাকে, এবং খুব দুর্ভাগ্য যে তিনি মাত্র 34 বছর বয়সে তিনি এই করোনা বা কোভিড-19-এ আক্রান্ত হন, এবং তিনি মারাও যান। এবং তারপর থেকে আপনারা সবাই জানেন যে সারা পৃথিবী জুড়ে এই কোভিড-19 ছড়িয়ে পড়েছে। সারা পৃথিবী, ইউরোপ, আমেরিকা, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, সিঙ্গাপুর, সমস্ত দেশেই এই একটি ভাইরাস আজকে এক অদ্ভুতভাবে ছড়াচ্ছে, এবং প্রচুর মানুষের মৃত্যুও ঘটেছে। কাজেই এই ভাইরাসটিকে গুরুত্ব দেওয়া সারা পৃথিবীর মানুষ দিচ্ছেন। সমস্ত সরকার, সমস্ত দেশের গভর্নমেন্ট চিন্তিত যে কত মানুষ এফেক্টেড হচ্ছে, কিভাবে তাদের একটার পর একটা ডেথ হচ্ছে, সংসারে একটা প্রবলেম হচ্ছে, ইকোনমিক ভেঙে পড়ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তো চোখের ডাক্তার হিসেবে আমার কতগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আছে। যে আমরা কোভিড-19-কে প্রথম কথা রোগটা সম্বন্ধে একটু জানি, তারপর তার ইম্প্যাক্ট সম্বন্ধে বলবো আপনাকে। কোভিড-19 একটা ভাইরাস, যে ভাইরাসটা আমাদের কন্ট্যাক্টে ছড়ায়। মেনলি কন্ট্যাক্ট আমাদের যে মিউকাস মেমব্রেন শরীরের যেটা, সেই মিউকাস মেমব্রেনের কন্ট্যাক্টে যদি এই ভাইরাসটা আসে, তাহলে আমাদের শরীরে এটা প্রবেশ করে এবং আমরা ইনফেক্টেড হই। তো মিউকাস মেমব্রেনের মধ্যে প্রবেশ করতে কিভাবে প্রবেশ করে? ডাইরেক্ট কন্ট্যাক্ট বা এরোসল স্প্রে, একজন হাঁচি কাশি থেকে যে আসা, সেটা সংখ্যা খুব বেশি নয়। মানে সেটা যদি ডাইরেক্ট একটা পেশেন্টের সামনে আমরা পড়ি এবং তিনি কাশি বা হাঁচি দেন বা কথা বলেন, তখন তার লালার সাথে বা তার হাঁচি কাশির সাথে এই ভাইরাসটা সামনে ড্রপলেট হিসেবে ছড়িয়ে পড়ে। এবং মেনলি যেটা হয় সেটা হচ্ছে যে এই ড্রপলেটগুলো কোনো সারফেসের ওপরে পড়ে থাকে, যেমন টেবিল, আপনার ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, এগুলোর গায়ে লেগে থাকে। এবং আমরা যখন সেটা হাত দিই, সেই হাতের মাধ্যমে আমাদের শরীরে যে মিউকাস মেমব্রেন যেটা, সেখানে এটার কন্ট্যাক্ট হয় এবং সেটা শরীরে প্রবেশ করে। মিউকাস মেমব্রেন কোনগুলো? আমাদের ওরাল ক্যাভিটি বা মুখের যে মিউকাস মেমব্রেন সেটা একটা, নাকের একটা, এবং চোখের একটা। চোখের মিউকাস মেমব্রেন হচ্ছে কনজাংটাইভা। তো ডাইরেক্টলি দেখবেন কোনো মিউকাস মেমব্রেন কিন্তু ডাইরেক্ট এনভায়রনমেন্টে এক্সপোজ নয়, একমাত্র কনজাংটাইভাই ডাইরেক্টলি এনভায়রনমেন্টে এক্সপোজ থাকে। এনভায়রনমেন্টে সেটা রিচ করা খুব সহজ। মুখের মিউকাস মেমব্রেন দিতে গেলে মুখের ভেতরে হাত দিতে হয়, নাকের ভেতরে হাত দিতে হয়, তবে নাকের মিউকাস মেমব্রেনে আপনি পৌঁছতে পারবেন। চোখে কিন্তু সামান্য ছোঁয়া লাগলেই চোখের মিউকাস মেমব্রেনে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। এবং আমাদের যে নেত্রনালী থাকে, এই ভাইরাসটা
কনজাংটাইভার ভেতরে প্রবেশ করার পরে এই নেত্রনালী দিয়ে নাকের মিউকাস মেমব্রেনেও চলে যাবে এবং আমাদের রেসপিরেটরি ইনফেকশনে চলে যাবে। সেখানে চোখের হাত দেওয়া এই সময়ে খুব বিপজ্জনক। আপনি চোখের হাত দিলে আপনার কোভিড-19 ইনফেকশন হতে পারে। এবার আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট আসেন, যেমন কনজাংটিভাইটিস পেশেন্ট বা অন্য কোনো পেশেন্ট যারা আসছেন, কনজাংটিভাইটিস পেশেন্টদের কিন্তু কোভিড-19 একটা ইনসিডেন্স আছে যে তারা শুধু কনজাংটিভাইটিস নিয়েই প্রেজেন্ট করতে পারে, কিন্তু সেটা খুব কম। কিন্তু দেখা যায় যে কোভিড-19 পেশেন্ট যারা ভুগছেন, মানে করোনা আক্রান্ত পেশেন্ট, তাদের শেষের দিকটায় এই 13-14 দিন 15 দিনের মাথায় কারো কারো কনজাংটিভাইটিস কিন্তু দেখা যায়। তারা ওয়ার্ডে ভর্তি থাকেন, কিন্তু দেখা যায়। কিন্তু আউটডোরে যে সমস্ত পেশেন্ট আসেন তারা শুধুমাত্র কনজাংটিভাইটিস নিয়ে আসছেন এবং সেটা কোভিড পরে পজিটিভ হচ্ছে, সেই সংখ্যা এখনো কতটা সেটা কিন্তু আমরা জানি না। কাজে সাসপিশন সবসময় থাকে কনজাংটিভাইটিস পেশেন্ট নিয়ে যদি আসেন এবং তার সাথে তার যদি জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট থাকে, তাহলে অবশ্যই আমাদের ভাবতে হবে যে এটা করোনা ভাইরাসের আক্রান্ত কোনো পেশেন্ট কিনা। কিন্তু অ্যাজ সাচ শুধু কনজাংটিভাইটিস নিয়ে এলো, যেটা নর্মালি এই সময় প্রচুর কনজাংটিভাইটিস পেশেন্ট আমরা পাই আউটডোরে, সেগুলো নর্মাল অ্যাডিনোভাইরাল কনজাংটিভাইটিস যেটা থাকে, প্রতি বছরই হয়, সিজনাল হয়, সেগুলো তো থাকে। কিন্তু এই করোনা ভাইরাসের আসার পরে আমরাও শঙ্কিত যে এর মধ্যে কে কে হয়তো কোভিড-19 আক্রান্ত হয়ে পড়লো কিনা। তো সেই জন্যে আদারওয়াইজ চোখের আর কোনো রোগ যে এই করোনা ভাইরাস দ্বারা হয়, এখনো পর্যন্ত এগুলো কোনো রকম স্টাডিজ হয়নি, কারণ ভাইরাসটা তো লাস্ট 3-4 মাস ধরেই পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে। এখনো সাইন্টিফিক স্টাডিজ এমন কিছু প্রুভ করতে পারেনি যে বলবো যে আর কিছু চোখের রোগও এই করোনা ভাইরাস দিয়ে হয়। কিন্তু করোনা ভাইরাস ট্রান্সমিশনে চোখ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে আমরা দেখি। এবং দেখা গেছে যে এক তো বললাম প্রথম একজন চোখের ডাক্তারই এটা আইডেন্টিফাই করেন, এবং সেকেন্ড হচ্ছে যে বহু পেশেন্ট আছে যাদের কোনো সিমটম নেই, অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট, তারা করোনা ভাইরাসের ক্যারিয়ার, এবং তারা আমাদের ক্লিনিকে যখন দেখাতে আসেন, এই চোখের ডাক্তার, ইএনটি সার্জন, অ্যানাস্থেটিস্ট, ডেন্টাল সার্জন, আমরা খুব এই শ্বাসনালী, মুখের কাছাকাছি, চোখের কাছাকাছি গিয়ে পেশেন্ট দেখি বা কাজ করি। আমাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, যারা আমরা খুব ক্লোজ কন্ট্যাক্টে গিয়ে পেশেন্ট দেখতে হয়, চোখের পরীক্ষা করতে হয়, ইএনটি ডাক্তারবাবুদের পরীক্ষা করতে হয়, ডেন্টাল সার্জনদের পরীক্ষা করতে হয়, বা অ্যানাস্থেটিস্ট যখন অজ্ঞান করেন, ইনটিউবেট করেন, তাকে একদম মুখের কাছাকাছি, বা এন্ডোস্কোপি যারা করেন, তারা এই ধরনের পেশেন্টদেরকে খুব কাছাকাছি থেকে পরীক্ষা করেন এবং যান, এবং তাদের কিন্তু এই পেশেন্টদের থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো সেই জন্য আমাদের কাছে এই মুহূর্তে আমাদের ডাক্তারি জীবনের আমার মনে হয় যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা, যে আমাদের এই লকডাউনের পরে আমরা কিভাবে আবার পেশেন্টদের কাছে ফিরে যাব, কিভাবে তাদের অপারেশন করব, কিভাবে তাদের দেখব, এবং আমাদের রুটিন প্র্যাকটিসের কি প্যাটার্ন হবে। তো সমস্ত কটাই এখন অনেকটাই আনসার্টেন হয়ে গেছে। আমাদের ভাবতে হচ্ছে যে আমরা এরপরে কিভাবে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস করব, কতটা প্রিকশন আমরা নেব। আপনিই বা জানবেন কি করে আপনি কোভিডে আক্রান্ত, মানে অ্যাটলিস্ট কেরিয়ার কিনা, আমিই বা জানবো কি করে যে আমি কোনো পেশেন্টের কাছ থেকে কোভিড আক্রান্ত হয়েছি কিনা। এগুলো একটা বড় প্রশ্ন নিয়ে এখন আমাদের ডাক্তারি মহল, গভর্নমেন্টের কাছে, সাধারণ মানুষের কাছে, সবার কাছে এটা একটা বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এবং এই সমস্যা কিন্তু আজকেই কালকে লকডাউন উঠে গেলেই শেষ হয়ে যাবে না, এটাই সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে আমাদের। যাই হোক, এইটুকু তথ্য যদি আমরা জানি, তারপরের বাকিটা হচ্ছে কিন্তু আমরা এই কোভিডের সঙ্গে সঙ্গে কি শিখলাম। আমরা বেসিক্যালি অনেক কিছু শিখে ফেললাম। এক তো আমাদের ঘরে বসে থাকার যে গৃহবন্দী অবস্থা, এটাও আমরা বাস্তব রূপটা দেখতে পেলাম, যে সত্যি যদি আমাদের বাইরে আমরা না বেরোই, আমরা কিভাবে একটা মাস তো প্রায় আমরা কাটিয়ে ফেললাম, যে কোনো কিছু না বেরিয়ে, হোটেল রেস্টুরেন্টে না খেয়ে, সিনেমা না দেখে, কোনো সোশ্যালাইজিং না করে, কোনো অনুষ্ঠানে না গিয়ে, বন্ধুদের সাথে আড্ডা না মেরে, সবটাই কিন্তু আমরা পারলাম, এতদিন তো পারলাম, এবং কতদিন আরও পারতে হবে আমরা জানি না। কাজে এটা একটা বড় শিক্ষা আমাদের দিল। অন্য দিকটা যদি আপনি করোনা ভাইরাস বা কোভিড-19 কথা ভাবেন, এটা একটা বড় দিল আমাদের, অনেক সংযমী হতে শেখালো, যে আমরা অল্পের মধ্যে কিভাবে থাকতে পারি। এখন কোনো গাড়ির চেপে যাওয়া নেই, কোনো ভালো পোশাক পরে বাইরে বেরোনো নেই, কোনো সিনেমা দেখা নেই,
সবটাই আমরা ঘরে আছি, আমাদের নিজেদের হবিজ, নিজেদের ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। তো এই যে শিক্ষাটা দিল, এই শিক্ষাটা কিন্তু কতগুলো বেসিক জায়গায় আমরা আমরা আমাদেরকে কোভিড শিক্ষা দিল। তো একজন চিকিৎসক হিসেবে বা একজন ডাক্তার হিসেবে আমি আপনাদের সেগুলোকেও আরেকবার মনে হয় এই ফেসবুক লাইভে মনে করাই। প্রথম হচ্ছে যে আমাদের বেসিক হাইজিন অ্যান্ড হেলথের ব্যাপারে আমাদেরকে চরম শিক্ষা দিল যে কোভিড-19। আপনার হ্যান্ড ওয়াশিং, কাফে টিকেট কিভাবে কাচতে হবে, কিভাবে হ্যান্ড ওয়াশিং করতে হবে, এবং কিভাবে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং বা একজন থেকে আরেকজনের দূরত্ব রেখে একটা ডিজিজ বা একটা ছোঁয়াচে রোগকে মোকাবিলা করতে হবে, এগুলো কিন্তু সমস্তটাই শেখালো এই একটা ডিজিজ। এটা কিন্তু কোনোটাই আনন্যাচারাল ছিল না। আপনি যদি আমাদের ইতিহাস পুরাণেও যান, দেখবেন যে এই ধরনের কিন্তু আইসোলেশন বা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা কিন্তু সেখানেও লেখা আছে। দেখবেন আপনি হয়তো আমরা যে কেউ মারা যাওয়ার পরে এই যে 13 দিন বা 14 দিনের অশৌচ পালন করি, আগেকার দিনে হয়তো মোস্ট অফ দ্য ডেথসই আমরা এইভাবেই দেখতাম যে এটা হয়তো কোনো ইনফেক্টেড ইয়ে থেকে হয়েছে, কাজেই এই কোয়ারেন্টাইনের মতো 14 দিন আইসোলেশনে চলে যেত সেই ফ্যামিলি, এবং তারা নিজেরা রান্না করে খেত, কারো ছোঁয়াছুঁয়ি লাগাতো না। হয়তো এটা এক ধরনের কোয়ারেন্টাইনই ছিল তখন, এখন আমরা সেগুলো হয়তো মানি না। এবং এইগুলো আমাদেরকে ফিরে আবার দেখালো যে আমাদেরকে এইটাকে মেনটেন করতে হবে সারা জীবন ধরে। এই কোভিড থাক আর না থাক, এই হ্যান্ড ওয়াশিং, পার্সোনাল হাইজিন, আপনি জুতো পরে ঘরে ঢুকবেন না, জুতো বাইরে ছেড়ে ঢুকবেন, বাইরের জামা কাপড় আগে ছেড়ে স্নান করে তবে গিয়ে বিছানায় বসবেন, এই সমস্ত কটা কিন্তু গুড হেলথ হ্যাবিটস আপনাকে আবার করে মনে করিয়ে দিল। এবং এটা আমাদেরকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে বেশ কিছু বছর এখন। কারণ এটা শুধু কোভিড-19 হলো, শেষ হয়ে গেল তা নয়, তার বংশধরেরা আছে, তার রিলেটিভসরা অনেকেই হয়তো আবার 2-3 বছর বাদে অন্য রূপে অন্যভাবে আমাদের এই পৃথিবীর মধ্যে আবার দেখা দেবে। কাজে এইটা একটা লেসন আমরা শিখলাম যে আমরা এইভাবে আমাদেরকে এই হ্যাবিটস মেনটেন করতে হবে। এটা সবচেয়ে বড় টিচিং হলো আমাদের বাচ্চাদেরকে আমরা কিন্তু এখনই, তারা কিন্তু অনেকটা বেশি কনসিয়াস হয়ে গেল। এটা একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো সমস্ত মনুষ্য প্রজাতির, যে এইভাবেও কিছু ঘটতে পারে, যে একটা নিউক্লিয়ার ওয়ারফেয়ার ঘটলো, একটা 200 কিলোমিটার 250 কিলোমিটার কি একটা দেশের এফেক্টেড হলো, বিশ্বজোড়া এইভাবে একটা রোগ ছড়িয়ে পড়া, এটা কিন্তু খুব সহজ কথা নয়। এইটাও একটা এক্সপিরিয়েন্স করা গেল। আর এছাড়া আরেকটা যেটা শেখালো আমাদের, যে আমাদের সারা পৃথিবীকে কিন্তু একটা গ্রেট লেভেলার মানে কোভিড এলো, যে এটাকে একটা 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 সাম্যবাদের মতো সারা পৃথিবীটাকে সমান করে দিল। কোথায় আমেরিকা, কোথায় ইউরোপ, কোথায় চীন, কোথায় ভারতবর্ষ, কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ, সিঙ্গাপুর, সবাই সমভাবে এফেক্টেড হয়ে গেল, মনুষ্য প্রজাতি সমানভাবে এফেক্টেড হলো। তো এটা একটা 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 সমান করে দিয়ে চলে গেল, স্টিম রোলারের মতো পুরো চালিয়ে দিয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। এবার আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে। এটাও একটা বড় শিক্ষা, যে কোনো ধর্ম, কোনো কিছু কিন্তু আলটিমেটলি কেউ কাউকে রক্ষা করলো না। এখন কিন্তু বিজ্ঞান, চিকিৎসক এবং এই যুদ্ধে একমাত্র তারাই সামনে, হেলথ ওয়ার্কার্স, গভর্নমেন্ট, এবং মাঝখানে আমরা আড়ালে বসে আছি, মানুষরা সবাই আড়ালে, এবং গভর্নমেন্ট এজেন্সিস এবং হেলথ ওয়ার্কার্সরা এই কোভিড আর আপনার মাঝখানে দাঁড়িয়ে আপনাকে আটকানোর চেষ্টা করছে। সো বিজ্ঞানকে আপনাকে আগে স্থান দিতে হবে। এটাও বোঝা গেল যে এত ব্যয়, এত বাজেটিং আমাদের সারা পৃথিবী জুড়ে সমস্ত দেশের নিউক্লিয়ার ওয়েপন, কি আমাদের বড় বড় যুদ্ধ জাহাজ, বড় বড় বিমান, যুদ্ধ বিমান, এগুলোর থেকে খরচা না করে যদি আমরা আরও বেশি সায়েন্টিফিক রিসার্চ, হেলথ ওরিয়েন্টেড কাজে হয়তো ব্যবহার করতে পারি, তাহলে হয়তো মনুষ্য প্রজাতির জন্য এটা অনেক বেশি উচিত হবে। কারণ এরপরে আমার মনে হয় সমস্ত দেশ এটা আবার ভাববে যে বড় বড় যুদ্ধ জাহাজ তৈরি করব না বড় বড় হাসপাতাল তৈরি করব। আজকে খবরে দেখবেন আমেরিকার নেভাল শিপস, যেগুলো এত পাওয়ারফুল নেভাল শিপস, তার সমস্ত নাবিকরা কোভিডে আক্রান্ত হয়েছে। ভারতীয় নৌবাহিনীরও খবরে দেখলাম বেশ কিছু নাবিক এই এতে আক্রান্ত হয়েছে, এবং কাউকে ছাড়েনি।
প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে বস্তির একটা মানুষ পর্যন্ত সমানভাবে আক্রান্ত, সমানভাবে অ্যাট রিস্ক। ভাইরাসের কাছে মানুষটা হচ্ছে তার টার্গেট। সেটা কে মানুষ সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি কোনোভাবেই এটা থেকে বাঁচতে পারবেন না। কাজেই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে যেতে হবে আপনাকে যতদিন গভর্নমেন্ট বলছে, কারণ এটা একটা আমার আপনার ইচ্ছের ওপর ডিপেন্ড করবে না, এটা পুরোটাই একটা মেডিকেল রিসার্চের ওপর ডিপেন্ড করবে। মেডিকেল রিসার্চ, WHO বা ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা সমস্ত জিনিসটা নজর রাখছেন, কোনখানে হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, কোন ক্লাস্টারে বেশি হচ্ছে, সেই ক্লাস্টারগুলোকে আইডেন্টিফাই করা, সেখানে গিয়ে কোভিডের হয়তো টেস্ট হবে, টেস্ট হয়ে যাদের সিমটম নেই তাদেরকে আইডেন্টিফাই করা হবে। তো সেই জায়গাগুলোকে আরও কিছুদিন কন্টেনমেন্ট বা লকডাউনের মধ্যে থাকতে হবে, যাতে আরও সেখান থেকে অন্যান্য পাড়া, অন্যান্য মহল্লা, অন্যান্য গলি, অন্যান্য বাড়িতে ছড়িয়ে না পড়ে। সেই জন্য এটাকে করতে, হ্যাঁ, এইগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। তো এগুলোর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা আমাদের যে হেলথ হাইজিনের মধ্যে আরেকটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করা। মাস্কটা কি করবে আপনাকে, আপনি যদি ইনফেক্টেড পেশেন্ট হন তাহলে আপনার মুখের থেকে যে এরোসলস বা লালা বা থুথু কথা বলার সময় যেটা বেরোয় সেটা বেরোতে দেবে না, আর আমি যদি পরে থাকি তাহলে আমার কাছে সেটার কন্ট্যাক্ট কম হবে। তো দুপক্ষ থেকে এটা সুবিধে, দুজনেই যদি মাস্ক পরি, আমরা সমস্ত মানুষ যদি মাস্ক পরে থাকি, তাহলে এই কোভিডের ট্রান্সমিশনটাকে অনেকটা কমানো যাবে। এটা যে খুব বড় একটা সমস্যা তা নয়, কিন্তু যে এটাকে কেউ আইডেন্টিফাই করতে পারছে না কেন হচ্ছে তা কিন্তু নয়। আমাদের কিছু অভ্যাস, আমাদের কিছু মানে রেগুলার যে আমরা হ্যাবিটস সেগুলোকে আমরা পরিবর্তন করতে পারছি না বলে আমরা এখনো পর্যন্ত একজন থেকে আরেকজনকে ইনফেক্ট করছি, এবং সারা পৃথিবী জুড়ে এটা হয়েছে। যারা গুরুত্ব দেয়নি তারা হয়েছে, যারা গুরুত্ব দিচ্ছে তাদের মধ্যে কিছু লোক মানছেন, কিছু লোক মানছেন না। এই করে আলটিমেটলি কিন্তু একটা পকেটে এই জিনিসগুলো থেকে যাচ্ছে। তো কাজেই এটা খুব বড় কথা নয়, এটাকে প্রিভেন্ট করা যায় না এমন কথা নয়, এটা করতেই হবে আপনাকে সবাইকে। যদি আমাদের সুস্থ থাকতে হয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি একটা সুন্দর পৃথিবী রাখতে হয়, আমাদের সবাইকে এটাকে কন্টেন্ট করতেই হবে। আর সেকেন্ড হচ্ছে যে এই লকডাউনের পরেও কিন্তু এই জিনিসটা মেনটেন করে যেতে হবে, কারণ এই ভাইরাসটা কিন্তু চলে যাবে না এক্ষুনি, এটা অনেক দিন থাকবে এবং আমাদেরকে এর মধ্যে থেকেই থাকতে হবে। আমরা কেউ ইনফেক্টেড হবে, কেউ হয়তো গুরুতর অসুস্থ হবে, আবার 98% পেশেন্টই কিন্তু ভালো হয়ে যাবে। অনলি 2% পেশেন্ট বা শতকরা 2জন পেশেন্ট যাদের মধ্যে কোমরবিডিটি বা অন্যান্য রোগের প্রকোপ বেশি আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ম্যালিগন্যান্সি বা কোনো কেমোথেরাপিতে আছেন, এই ধরনের বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসটা ক্ষতি বেশি করছে বা দ্রুত তাদেরকে আইসিইউতে শিফট করতে হচ্ছে, তাদের শ্বাসকষ্ট বাড়ছে, তার মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে। এগুলো সমস্তই কিন্তু এই কোমরবিডিটি যাদের বেশি তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। ইয়াং হেলদি তারা কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কাজে সবাই যে অসুস্থ হলেই একদম আইসিইউতে চলে যেতে হবে, মারা যাবেন, এরকম কিন্তু ব্যাপার নয়। কাজে এটাকে আমরা যদি আমরা কিন্তু কে যাবেন সেটা আমরা জানি না। তাদের মধ্যে ইয়াং পেশেন্টসও পৃথিবীর বহু দেশে কিছু ইয়াং পেশেন্টসও খারাপ হয়ে গেছেন, তাদের হয়তো আর কিছু ছিল না, কিন্তু সেটা যে কেন, সেটা এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বহু রিসার্চ, বহু কিছু পরেও এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে এটা আমরা জেনে উঠতে পারিনি যে কেন এটা হচ্ছে। এটা রিসার্চ চলছে, গ্র্যাজুয়ালি আমরা মনে হয় এটার মধ্যে আরও আপনার ওষুধও বেরোবে, কোন ওষুধ কাজ করছে। বহু রিসার্চ, ইটালির এত মানুষ মারা যাওয়ার পরে পোস্টমর্টমের করার পরে যে ধরনের প্যাথোলজি চেঞ্জেসগুলো দেখেছে, সেগুলো নতুন দিগন্তের কথা বলছে যে এই মৃত্যুর কারণ অন্য, কেউ বলছেন এটা কারণ। এখনো পর্যন্ত কোনোটা কনসেনসাসে পৌঁছয়নি, আমাদের কোনো টেক্সট বুকে এখনো পর্যন্ত আসেনি। আসবে আরও 1-2 বছরে হয়তো এটা সম্বন্ধে প্রচুর রিসার্চ হয়ে আসবে এবং ভ্যাকসিনও হয়তো বেরিয়ে যাবে, তবে সময় তো লাগবে। একটা জিনিসকে ভ্যাকসিন তো আর কোনো দোকানে বসে তৈরি করা যাবে না, ভ্যাকসিন একটা রিসার্চ হবে। এই ভাইরাসটার যে মিউটেশন হচ্ছে, জেনেটিক মিউটেশন হচ্ছে, তাতে বিভিন্ন ধরনের মিউটেশনের বিভিন্ন স্ট্রেন তারা তৈরি করে ফেলছে। কাজে কোনটা যে তৈরি হবে, কোনটার এগেনস্টে পাওয়া যাবে ভ্যাকসিন, সেটা এখনো পর্যন্ত কোন দেশে কোন ভ্যাকসিন কাজ করবে স্ট্রেনের, সেটা কেউই এখনো আমরা জানি না। তবে এটা আরেকটা দিক হচ্ছে যে ইনফেক্টেড হতে একটা ইমিউনিটি তৈরি হয়,
সেটাকে হার্ড ইমিউনিটি বলে, যে গোষ্ঠীর একটা ইমিউনিটি তৈরি হয়। সেই ইমিউনিটিটা যতদিন না তৈরি হচ্ছে এবং ভ্যাকসিন যতদিন না আসছে আমাদের এখানে, ততদিন কিন্তু আমাদেরকে এই একই পদ্ধতিতে আমাদেরকে আমাদের হেলথ ইস্যুসগুলোকে নিয়ে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে যাতে আরও আমরা হসপিটাল সার্ভিসেসগুলোকে ইমপ্রুভ করতে পারি, আরও বেটার টেস্টিং করতে পারি, আরও বেশি ডায়াগনোসিস করতে পারি তাড়াতাড়ি। আমাদের নিজেদেরকে ভাবতে হবে যে আমি সুস্থ থাকলে আমি আরেকজনকে অসুস্থ করব না। বেসিক্যালি এইটাই আপনাকে ভাবতে হবে যে আমি নিজে যদি সুস্থ থাকি তাহলে আমি আরেকজনকে অসুস্থ করব না। তো আপনাকে সুস্থ থাকতে গেলে যা যা করতে হবে, হ্যান্ড ওয়াশিং, কাফ এটিকেট, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলা, এই সমস্ত কটা জিনিস আপনাদেরকে সাধারণ মানুষ হিসেবে মেনটেন করতে হবে এবং আমাদের চিকিৎসক হিসেবে আরও ওয়াকিবহাল থাকতে হবে, কারণ আমরা সবচেয়ে বেশি এক্সপোজ। আপনি কে রোগী নয় এখন আমরা বুঝতে পারছি না, কার টেস্ট করব না, কোথায় টেস্ট করব, কোনোটাই এখনো সঠিকভাবে আমাদের কাছে ইনফরমেশনস নেই, সারা পৃথিবীতেই নেই। কেউ জানতেই পারছে না যে অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, যাদের কোনো সমস্যা নেই, তাদেরকে কি করে আমরা ধরবো, তার অপারেশনটা আমি কিভাবে করব। এগুলো কিন্তু আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। এই লকডাউন পিরিয়ডে এটা নিয়েই সমস্ত আলোচনা, সারা পৃথিবী জুড়ে সেমিনার্স হচ্ছে, আমরা ঘরে বসে আলোচনা করছি, ইনফরমেশন জোগাড় করছি, আরও ইন্টারনেটে অনেক ইনফরমেশনস আসছে, অনেক তথ্য ভুলও আসছে, সেগুলোকে বাদ দেওয়াই ভালো। যেগুলো অথেন্টিক নিউজ, যেগুলো গভর্নমেন্টের নিউজ বা যেগুলো আমাদের মেডিকেল রিসার্চের জার্নালের নিউজ, সেগুলো বিশ্বাস করাই ভালো। না হলে বিভিন্ন জায়গায় এটা খেলে ভালো হয়ে যায়, ওটা খেলে ভালো হয়ে যায়, এই ধরনের বহু তথ্য আপনারা পাবেন, সেগুলো কোনোটাই কান দেওয়া উচিত নয়। কাজে আমি যদি সংক্ষেপে আর একটু বলি, অনেকক্ষণ কথা বললাম, যে চোখের ডাক্তার হিসেবে আমাদের কাছে যে পেশেন্টরা আসেন তাদের বেসিক্যালি কনজাংটিভাইটিস, কিছু পেশেন্ট আসেন তাদেরকে কোভিড থাকতে পারে, কিন্তু যে কোনো কনজাংটিভাইটিসই যে কোভিড নয়, ঠিক যেমনই যে কোনো সর্দি কাশির জ্বরই কিন্তু কোভিড নয়, এটাও ভাবতে হবে আপনাকে। নর্মাল, এর সাথে সাথে নর্মাল ইনফ্লুয়েঞ্জাও খুব কমন, এখন যেটা ইনফ্লুয়েঞ্জা হয়, যেগুলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে হয়, সেটাও খুব কমন, তেমনি অ্যাডিনোভাইরাল কনজাংটিভাইটিসও খুব কমন। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে কিনা কোভিড, সেটা কিন্তু আমরা এখনো জানি না। কাজে আমাদেরকে কনসিয়াস থেকেই এই কাজটা করতে হবে। আপনাদেরকে যেটা ভাবতে হবে যে এখন আমরা খুব অপ্রয়োজনে বা খুব সামান্য কারণে আমরা কোনো চিকিৎসকের কাছে গিয়ে চেম্বারে ভিড় করব না। যদি প্রয়োজন হয় আপনি ফোনে চেষ্টা করুন, টেলিমেডিসিনে চেষ্টা করুন আপনার সমস্যাটাকে সমাধান করতে। যদি একেবারেই সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলে আপনি তার চেম্বারে গিয়ে দেখাতে পারেন। কারণ আপনি যত চেম্বারে ভিড় করবেন সামান্য সমস্যা নিয়ে এখন, তত আপনি সোশ্যাল ডিস্টেন্সিংটাকে মেনটেন করতে পারবেন না। এবং ভারতবর্ষের কোনো হাসপাতালই ভারতবর্ষের তুলনায় খুব বড় নয়। আপনি যদি সবাই একটা মেডিকেল কলেজের আউটডোরের কথা ভাবুন, বা যে কোনো প্রাইভেট চেম্বার, যাদের ছোট চেম্বার, তাদের কথা ভাবুন, তাদের বসার জায়গার কথা ভাবুন, আপনি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারবেন না। কাজে আপনাকেও ভাবতে হবে যে আমি কি কারণে যাচ্ছি, আমি কতটা সমস্যার সমাধান করে নিতে পারি নিজে বা ডাক্তারের সাথে ফোনে কথা বলে। এবং এগুলো যদি আমি করেন, তাহলে এই 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 সমস্যাগুলো থেকে আমরা কোভিড-19টাকে ছড়ানো থেকে আমরা দূরে থাকতে পারবো। এইটা একটা ইম্পর্টেন্ট কথা বললাম। আর অ্যাজ সাচ চোখের কোনো সিমটম আমরা ডাইরেক্টলি কোভিডের সঙ্গে রিলেটেড বলে আমরা এখন বলতে পারবো না, এক্সেপ্ট কনজাংটিভাইটিস। তাও এখন রিসার্চ চলছে। কালকে আমাদের একটা ওয়েব সেমিনারে আমরা জানতে পারলাম যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্স এখন এই যে কোভিড-19-এর টেস্ট, যেরকম আপনার চোখের নাকের থেকে সব নিয়ে টেস্ট হচ্ছে, সেমনি চোখের জলেরও পিসিআর টেস্ট করে তারা দেখছে যে সেখান থেকে ভাইরাস ডিটেক্ট করা যায় কিনা, বা অন্য কোনো টেস্টকে অ্যান্টিবডি টেস্ট করা যায় কিনা। এটা নিয়ে একটা গ্রুপ অফ ডক্টরস অলরেডি তারা নেমে পড়েছে কাজে। যদি আমরা আইডেন্টিফাই করতে পারি চোখের টিয়ার থেকেও, যদি কোভিডকে আমরা ভাইরাসকে যদি আইসোলেট করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, সেটাও একটা ডায়াগনস্টিক পদ্ধতি একটা সময় হয়তো আমাদের কাছে আসবে। সেটা আমাদের আরেকটা দিগন্ত দেখাবে ডায়াগনোসিস অফ কোভিডের। কাজে এইটাই আমার মনে হয় আমার তরফ থেকে আজকে ফেসবুক লাইভে যা মেসেজ দেওয়ার ছিল আমি দিলাম। এবার আপনাদের কিছু প্রশ্ন থাকলে আমি নিতে পারি সে প্রশ্ন। প্রশ্ন তো ওই ছোট ছোট লেখাগুলোতে আসবে। আচ্ছা, আসবে।
হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন যে এখন এখন আমরা অনেকেই অনেকটা সময় অনলাইন থাকছি, স্পেশালি বাচ্চারা অনলাইন ক্লাস করছেন, বা আমরাও অনেকটা সময় কম্পিউটার বা ল্যাপটপে সময় কাটাচ্ছি, তাতে চোখের কি সমস্যা হতে পারে বা কি সেফটি মেজার্স নেওয়া উচিত। তো এইটা আপনাদের জানা উচিত যে এনি টাইম, এখন বলে নয়, অনেকক্ষণ প্রলং স্ক্রিন টাইম যদি আপনি থাকেন, তাহলে আপনার চোখের কিছু সমস্যা দেখা দেয়। সেটা প্রথম সমস্যা যেগুলো আমরা পাই সেটা হচ্ছে একটা আই স্ট্রেন হয়, কারণ আমরা যখন স্ক্রিনে থাকি তখন আমরা ব্লিঙ্ক বা চোখের পাতা কম ফেলি, কারণ আমরা কিছু স্ক্রিনে দেখতে দেখতে আমরা সেটাকে ফলো করতে থাকি এবং আমরা কম চোখের পাতা ফেলি। তো এটার জন্য কি হয়, আমাদের যে সারফেসটা থাকে, চোখের সারফেসটা, সেটা এক্সপোজড হতে থাকে। সেটা এক্সপোজ হলে কি হয়, ড্রাইনেস হয়ে যায় চোখটা। তো ড্রাই আই এবং আই স্ট্রেন এই দুটো খুব কমন। সেটা অনেকক্ষণ স্ক্রিন টাইম যদি কাউকে করতে হয়, তাহলে একটু গ্যাপ দিয়েই করা উচিত। যদি অনেকক্ষণ আপনাকে স্ক্রিনে থাকতে হয়, তাহলে আমি সাধারণত বলি যে আপনি এভরি 20 মিনিটস 20 সেকেন্ডস আপনি যদি চোখ বন্ধ করেন, 20-20 রুল খেলার মনে রাখবেন, যে এভরি 20 মিনিটস 20 সেকেন্ডস যদি আই ক্লোজ করে থাকেন, বন্ধ করে রাখেন এবং আবার কাজ করেন, তাহলে আপনি কিছুটা টিয়ার কনজার্ভ করতে পারবেন, কিছুটা চোখের জলকে রিসারফেস করতে পারবেন চোখের ওপর। সো অল দিস মেজার্স ক্যান হেল্প ইউ অ্যাজ আ method of preserving your eye health, prevents dryness. আপনি যদি you can use some eye drops also as per your direction of your eye doctor. সেগুলো আপনাকে moistening eye drop বা lubricating eye drops থাকে, সেগুলো আপনাকে দিতে হবে। But more screen time will cause you some eye strain. So এটা আপনাকে কিছুটা you have to give some gap in between if you really need to use your screen for a longer period. N95 mask is mandatory, as mentioned by somebody asked me the question that N95 mask is mandatory for health workers, those who are exposed to COVID mainly, they need N95 mask. General population, they don't need N95 mask. N95 mask ta pawa mushkil, it is a short supply all over the country, all over the world in fact. So it should be kept reserved for the health workers, those who are seeing patients. They should wear N95 mask, not the general public. General public or general population should wear normal cloth mask or anything which protects the aerosol spread. That kind of mask is sufficient. And what is the best diet to get herd immunity? No, it is not. The herd immunity cannot be you cannot get herd immunity by diet. It is the infection which gets into the low dose infection. Asymptomatic carrier, they start getting the herd immunity. They develop an immunity against this, and once it is developed, so less and less patients will have disease. They may carry that virus inside them. তাদের মধ্যে, শরীরের মধ্যে ভাইরাসটা থাকতে পারে, they can carry the virus, but they are not diseased, এবং তাদের লেভেল অফ স্প্রেডটাও কম হবে, virulence of the organismও কমে যাবে যখন হার্ড ইমিউনিটি ডেভেলপ করে যায়। Another question is, if a person exposed to coronavirus, how many days required to show symptoms on eye? Eye symptoms may not be there. There may not be any eye symptoms. It can come as only respiratory symptom, upper respiratory tract infection like symptoms, or influenza like symptoms, or severe acute respiratory illness like symptoms. Conjunctivitis is there, but conjunctivitis is only isolated conjunctivitis. No other symptoms, are very rare. It sometimes, but there are cases of conjunctivitis reported from China, reported from England also. There are some journals have come. So conjunctivitis is the only symptom, and it comes little late. Whatever literature has come up, it comes little late, around 13-14 days after the infection, the virus inside the body. So we don't know really, আমরা এখনো জানি না যে how many days it will take to have only eye symptoms. Eye symptoms are not only eye symptoms.
many questions that our eye can be infected due to COVID-19, as I have explained already. Um, eye drops. Any eye drops require a patient suffering from conjunctivitis due to COVID virus affected? No, it is not any specific eye drop for COVID. It is like conjunctivitis that the eye doctors will prescribe you. Yes, how COVID-19 virus spread in your whole body through eyes? One question is there. As I explained, as I explained that the conjunctival surface is the mucous surface exposed to the environment. So if your hand gets infected, or if your hand gets the virus on the surface, and if you touch that virus-laden hand, the virus-infected hand in your eyes, that virus can get into your conjunctival mucous membrane, and through conjunctiva, with the tear, it can go to the nasolacrimal duct or the tear duct, which drains into the nose. Then naker moddhe chole jay, and the virus can get into your nose, and similarly, it affects your nasal mucosa, and it affects your body. It gets into your body. And precautions related to eye, as I said, don't touch your eyes, wash your hand, don't touch your eyes, preferably use a glass. And once we see the patient, we use a face shield also. একটা face shield ব্যবহার করি along with the goggles or the glass. Those who are wearing glass, they can use their glass, and on top of that they can use a shield. So all these measures are direct spreading of aerosol and touching your eyes. That is the main important thing, that how it's a very simple procedure. It can get into your body. Very simple. Every now and then we touch our face, we touch our nose, we touch our mouth, and we touch our eyes. Every now and then. It is habit of some people, they touch frequently. So here after COVID, you have to be very, very careful and not to touch that. And any special precaution for glaucoma patient need to take care during this pandemic? Yes, there are some special precautions for glaucoma patients, because the first thing is that you have to continue your medications. And since glaucoma patients need to visit the doctor frequently, so you have to reschedule your visits as minimum as possible. Visit to the doctor's clinic is possible. You have to check what is the minimum visit you can make to a doctor. Second thing is that we check your pressure of the eye with an instrument called applanation tonometer or a non-contact tonometer. During COVID time, this non-contact tonometer use is been discouraged by many authority, because that gives a air puff. Air puff can generate aerosol. Aerosol means that droplets can be in the environment. So whoever is examining the patient, he might get infected by this NCT, by non-contact tonometer. So we have to do an applanation tonometer, and applanation tonometer needs to be disinfected thoroughly before you use in any other eye. So that is the part of the doctors and the clinic part. You do not have to worry about that. But the same disinfection protocol, what we use for all over the world now, we have to follow in each and every case, and hand washing and other things. So nothing particular about glaucoma, but these two things are important. That minimum number of visits possible, you have to do that. And testing your eye pressure is by applanation tonometer, properly sterilized, not by non-contact tonometer, which is important. And what are the protective steps should children take once the school starts post-lockdown? This is the most important question, I think, out of all this, because it is very difficult for our children to be contained in one room on a very small area where they cannot go out and play. But once this lockdown is over, the schools are open, we the adult, we have to teach this part in this lockdown period to our next generation, or the children, that what they have to do, because you will be never sure about that, what they are touching outside, how they can get infected outside. So you have to teach them all this hygiene. You cannot stop them playing once the lockdown is over, but all these things, that don't touch your eyes, nose, and other things once you are out in the field. And you have to wash your hand, you have to
come home, wash thoroughly with soap, and then only you touch your eyes and face and nose and mouth. So this is the first thing. Second thing is that the minimum contact of your your rubber, pencils, pens, paper in the school. Minimum contact, sharing of with the friends, and sharing with the teacher. All these things has to be minimized now. So it's a new world now. So how can you study if you cannot share your notes? You cannot. So everything should go into the virtual world. Even teachers should see the homework in their digital format. They have to take the photographs and send it to the teacher for checking, because there's a bare minimum contact with the papers and pens, pencils and other things. So all these things have to, now in the school also they have to maintain a social distance. So I don't know how it will happen, so we don't know really, but these are very important, and this is going to stay for next 2-3 years, because these crops of infections of COVID will come and go. Sometimes it will be a huge number of cases, sometimes will be mild, but we don't know exactly. But children are real important thing to. And you can follow all these rules. Sometimes you are quite after some time you are used to it, but you have to teach your children who don't understand about the implication of that. So right now in the lockdown period, you have to prepare them, educate them properly, that what are the things to be done after this lockdown is over. Should I use different specs outside the office and home? You can, but similarly you can wash your specs also in soap water. There's no problem about that. You wash it, dry it, and you can use it. And with sanitizer also you can sanitize your specs and eye gears, whatever you use. Do I need to wash eyes often with hot and cold water? No, right now as such it is not important, but as hand washing is more important than your eye washing and other things. So another question is, when lockdown is over, many patients will be asymptomatic and will be going for eye checkup or health issues. What precautions can be taken while going for any kind of checkup? Will only mask and gloves can be sufficient to prevent? What is in eye setup, normally you will not get patients of acutely ill patients of COVID and other things in eye setups, in eye chambers or eye hospitals. But asymptomatic carriers may be there. You yourself may be a carrier, I may be a carrier, any of my staff may be a carrier, or your next patient will be a carrier. So all these things has to be considered once you visit any health establishment after this. So first thing, that you have to give a proper history to the hospital when you make an appointment, whether you have fever, cough, or respiratory problem, whether you are in contact with such patients in last 3 weeks or 4 weeks, whether any COVID patients in your locality, because the number of COVID patients will keep on increasing. So you will have patients in your locality after a month, you will have, it is no area will be spared. What we think, that there will be symptomatic, asymptomatic, both. So you have to have any symptomatic history. If you have a symptomatic history, please inform the hospital about that prior to your appointment. Otherwise, your appointment can be delayed, or depending on your emergency, it can be scheduled in a proper manner. So if you hide your symptoms, that you have this cough, cold and fever and other things, respiratory problem, and you come to a clinic and you will infect others without knowing that you have a COVID. So first responsibility is with the patient. If any staff is having some similar symptoms in the hospital, he or she should go into quarantine. He should separate himself from the patient dealing. Any staff, reception or assistant or other doctor, whoever it is. So first is important things, right? So this is to be first thing. Second thing, that whenever you go to a clinic, you try to maintain a social distance there also. We, the doctors in the clinic, we are trying to
plan out things like that how many patients can be seen in 1 hour. Previously we used to see many patients, but right now we cannot see. We cannot allow to have many patients in one time in one clinic or one waiting area, because that will definitely spread the infection if it is there in the community. So you have to have a time schedule properly done, and as quick as possible. Don't get delayed for this thing, so everything will be delayed. Suppose you are appointed at 11, you just walk in after half an hour or 1 hour, so other patients will be delayed. So these things, all these patients should also maintain, and the hospital should also maintain. We have to work. I think it's a prolonged hours now, because we have to see this 140 crores people of India. Where will they go? Tara kothay jaben? How can these health issues can be addressed? So we have to have a proper planning, and along with the common people, we will have to. You cannot be impatient. That why it has not happened, why it has. You have to have a proper follow up of protocols. What is made by the hospital, the hospital should see there is a protocol, and you have to follow the protocol. You just cannot break the protocol, and you cannot break the line, and you cannot ask for other things. So you have to have, because this situation is extraordinary situation. A situation has never happened before, and we don't know whether we will see in our lifetime again. But we have to come out of this so that everything is properly done. So contact lens use is preferably not to be used right now. Like contact lens can be contaminated with the virus. It is a study, or the eye surgeons who are recommending that use glasses most of the time. Don't use contact lens right now. What precautions are to be taken when we engaged in a relief work? Yes, this is also an important, that again, that thing, your mask, your headgear, at least a cap in your head, because your hair can also get infected by COVID virus. So headgear and social distancing. Whatever you do, a social distancing, sanitize your hand, wash your hand, change your outside clothes before you get into your house, and have a proper bath, and then you get into your house, or other dresses. So all these things has to be maintained. Social distancing, your mask, your hand hygiene, your headgear, and washing your outside clothes, and then you get into your house. Final message to the audience, যেটা আমি বলতে চাইছি যে be careful, because once the lockdown is over, then the real battle starts. In a lockdown, it is easy right now. Wherever there is a pocket of infection, those people are getting, but most of us are inside house. We have not come out. But lockdown cannot continue. It is not possible to continue with lockdown for unlimited number of days or period. So we have to come out of your house, but what you do in that period is important. As far as eyes are concerned, nothing to get worried about eyes, but it is as a general health. Anything emergency, you go to an eye surgeon right now, but which is not emergency, you can delay it. So we will have to have a proper protocol now to tackle with this kind of situation afterwards. So we will be operating on patients of cataract. We will be operating on proper other cases also, which are not emergency. But how and what protocols to be developed, this is an important issue now. It is under discussion, and we will come out with all this possibility, because it is an extraordinary situation, I said, and it has to be dealt with in a different manner now. So this is the message, and all should be careful about your family and your neighbors, and teach your children how to tackle with this kind of thing. Probably throughout their life, they have to follow this protocols of personal hygiene, maintenance of personal hygiene, social distancing, and other things, keeping in mind of this kind of virus can reappear anytime. Thank you.